বিসমিল্লাহিররহমানিররহিম। সবাইকে শুভ সকাল। স্কুল বিতর্ক প্রতিযোগিতা। জনাব মোহাম্মদ শাহ আলম, প্রধান শিক্ষক, উচ্চ বিদ্যালয়, স্যারকে মডারেটরের আসন অলঙ্কৃত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধীমণ্ডলী, এ পর্যায়ে আজকে বিতর্ক প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্ব যারা পালন করবে তাদেরকে আসন অলঙ্কৃত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথমে আসছেন বাবু অখিল চন্দ্র দাস। স্যার প্লিজ বিচারক মন্ডলীর আসন যারা। অতঃপর মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ মতিউর রহমান, নবাবগঞ্জ সরকারি প্রাইভেট উচ্চ বিদ্যালয়, আমাদের অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাংলা জনাব কাউসার আহমেদ স্যারকে প্লিজ স্যার মন্ত্রী। সুধীমণ্ডলী, এর পর্যায়ে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের যে সকল তার্কিক রয়েছে তাদেরকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথমেই আসবে প্রিয়তা গমেজ, দুইতাল বালিকা উচ্চ বিদ্যালয়, অঙ্কিতা মারিয়া গমেজ, মহুয়া ইসলাম, তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে আজকের বিতর্ক অনুষ্ঠানে বিপক্ষ দলের যে সকল তার্কিক রয়েছেন আমি এখন তাদেরকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান করছি। প্রথমে আসবে ফারজানা, অতঃপর আসবে জয়শ্রী, দ্বিতীয় বক্তা দলনেতা বক্তৃতা প্রদান করবেন, তিনি হলেন ফাতেমা। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আজকে এই বিতর্ক অনুষ্ঠানে নম্বর বন্টন রেখেছি 4টি বিষয়ের উপর, এটি খেয়াল রাখতে হবে। আমরা আজকের এই বিতর্ক প্রতিযোগিতার যে 4টি বিষয়কে বিচার কার্যের জন্য রাখা হয়েছে, একটি হলো তথ্য বিশ্লেষণ, তাতে নম্বর থাকবে 10, তথ্য বিশ্লেষণ 10, যুক্তি উপস্থাপনে থাকবে 10, তথ্য উপস্থাপনে 10 এবং যুক্তি খণ্ডনে থাকবে 10, মোট নম্বর হলো 40। আজকের এই অনুষ্ঠানে বিচারক মণ্ডলীদের রায় সেটাই চূড়ান্ত বলে বিবেচিত হবে। প্রত্যেক তার্কিক বিতর্ক বা বক্তব্য উপস্থাপনের সময় পাবে 5 মিনিট। প্রথম 4 মিনিট পর একটি সতর্ক ঘন্টা বাজবে। প্রথম 4 মিনিট অতিক্রম করার পর একটি সতর্ক ঘন্টা বাজবে। 5ম মিনিট অতিক্রম হওয়ার পর ফাইনাল বেল বাজবে। তখন বক্তব্য পরবর্তী 10 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে। সুধীমণ্ডলী, আজকের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা 2025 শুভ উদ্বোধন হলো। তো আমাদের এ পর্যায়ে আমাদের বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। প্রথমেই আমি আজকের বিতর্কের বিষয়বস্তু জানিয়ে দিতে চাচ্ছি। পক্ষ এবং বিপক্ষ উভয় দল সতর্কতার সাথে বিষয়টি শুনতে হবে। আজকের বিতর্কের বিষয়বস্তু হচ্ছে অনলাইন শিক্ষা গতানুগতিক শিক্ষার চেয়ে অধিক কার্যকর। আজকের বিতর্কের বিষয় অনলাইন শিক্ষা গতানুগতিক শিক্ষার চেয়ে অধিক কার্যকর। এই বক্তব্যের পক্ষে বলতে প্রথম বক্তা প্রিয়তা গমেজকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। প্রিয়তা গমেজ। মাননীয় মডারেটর, সম্মানিত বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং এখানে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে অনলাইন শিক্ষা গতানুগতিক শিক্ষার চেয়ে অধিক কার্যকর। অর্থবহ ও যুক্তিসঙ্গত কারণে আমি ও আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টি সংজ্ঞায়িত করব, আমার দলের দ্বিতীয় বক্তা বিষয়টি বিশ্লেষণ করবে এবং আমার দলের তৃতীয় বক্তা এবং দলনেত্রী বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আমাদের অবস্থান আরো জোরালো করবে এবং যুক্তি খণ্ডন করবে।
মাননীয় মডারেটর, আজকে বিতর্কিত বিষয়টি লক্ষ্য করলে তিনটি বিষয় উঠে আসে। এক, শিক্ষা; দুই, অনলাইন শিক্ষা; তিন, গতানুগতিক শিক্ষা। প্রথমে আসি শিক্ষা। শিক্ষা কি? শিক্ষা হলো জ্ঞান, মূল্যবোধ, দক্ষতা ও আচরণ বিকাশের একটি প্রক্রিয়া, যার মাধ্যমে মানুষ চিন্তা করতে শেখে এবং নিজের এবং সমাজের উন্নতির জন্য কাজ করতে শেখে। দ্বিতীয়ত, অনলাইন শিক্ষা। অনলাইন শিক্ষা হলো এক ধরনের ডিজিটাল ভিত্তিক শিক্ষণ পদ্ধতি, যেখানে শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে নিজস্ব সময় ও গতিতে শিক্ষা গ্রহণ করতে পারে। এটি প্রচলিত শ্রেণীকক্ষ ভিত্তিক শিক্ষার তুলনায় অধিক কার্যকর, কারণ এতে সময় ও স্থানের স্বাধীনতা, পাঠ্যবস্তুর বিস্তৃত প্রাপ্তির যোগ্যতা এবং ব্যক্তিকেন্দ্রিক শেখার সুযোগ বিদ্যমান। তৃতীয়ত, গতানুগতিক শিক্ষা। গতানুগতিক শিক্ষা বলতে সেই প্রচলিত শিক্ষা পদ্ধতি যেখানে শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান করেন, শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী স্কুল বা কলেজে গিয়ে শ্রেণীকক্ষে বসে শেখেন। এই পদ্ধতি মূলত পরীক্ষা ভিত্তিক, নিয়মকানুনে বাধা এবং একই শিক্ষার পদ্ধতি সবার জন্য। এর একটি বাস্তব উদাহরণ, প্রতিদিন সকাল 8টা থেকে 2টা পর্যন্ত স্কুলে গিয়ে শিক্ষার্থীরা নির্দিষ্ট বিষয় পড়ছে, শিক্ষক বোর্ডে লিখে বোঝাচ্ছেন, শিক্ষার্থীরা খাতায় টুকে লিখছে। এটি গতানুগতিক শিক্ষা। গতানুগতিক শিক্ষা মানুষকে শেখায় কি ভাবতে হবে, কিন্তু শেখায় না কিভাবে ভাবতে হবে। আমি দৃঢ়ভাবে বলছি, হ্যাঁ, অনলাইন শিক্ষায় বর্তমান যুগে গতানুগতিক শিক্ষার চেয়ে অধিক কার্যকর, বাস্তবমুখী এবং সময় উপযোগী। প্রথমে বলি, সময়ের চাহিদায় শিক্ষা ব্যবস্থাকে অনলাইনের দিকে ঠেলে দিয়েছে। আমরা এখন ডিজিটাল যুগে বসবাস করছি, যেখানে তথ্য প্রযুক্তির উন্নয়ন আমাদের জীবনযাত্রার প্রতি স্তরে প্রভাব ফেলছে। শিক্ষাও তার ব্যতিক্রম নয়। গতানুগতিক শিক্ষা একজন শিক্ষার্থী নির্দিষ্ট সময় ও স্থানে উপস্থিত হয়ে শিক্ষা গ্রহণ করে, কিন্তু অনলাইন শিক্ষা এই সীমাবদ্ধতাকে দূর করেছে। দ্বিতীয়ত, বিশ্বের সেরা শিক্ষায় প্রবেশাধিকার। অনলাইন শিক্ষা শিক্ষার্থীদের সামনে খুলে দিয়েছে শেখার নতুন দরজা। কেবল একটি ইন্টারনেট সংযোগ এবং একটি মোবাইল ফোন থাকলে শিক্ষার্থীরা ওপেন কোর্স করতে পারে। এই ধরনের সুবিধা কি গতানুগতিক শিক্ষায় পাওয়া যায়? প্রশ্ন হলো আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে। অনলাইন শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীদের সময় বা টাকা খরচ করতে হয় না। ইউনিফর্ম, টিফিন, গাইড বই এসব খরচও বাঁচে। এটি স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকলে একজন শিক্ষার্থী বাসায় বসে শিক্ষা লাভ করতে পারে। বিশেষ করে গ্রামীণ ও দরিদ্র অঞ্চলের জন্য এটি একটি বিপ্লব। আমরা স্পষ্টভাবে বলতে পারি এটি একটি আশীর্বাদ। চতুর্থত, মহামারী বা দুর্যোগে টিকে থাকার একমাত্র উপায়। করোনাকালীন সময় আমরা দেখেছি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলেও একমাত্র অনলাইন শিক্ষাই চালু ছিল। সেই সময় অনলাইন শিক্ষা না থাকলে একটি প্রজন্ম পুরো 1 বছর পিছিয়ে যেত। অনলাইন শিক্ষা পদ্ধতি আমাদের দেখিয়েছে বিপদের সময়ও শিক্ষা থেমে থাকে না। গতানুগতিক শিক্ষা কি কোভিড-19 এর মতো বৈশ্বিক মহামারীতে শিক্ষার্থীদের পাশে থাকতে পেরেছিল? প্রশ্ন হলো আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে। বর্তমান যুগ শিল্প বিপ্লবের যুগ। বর্তমান ও ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের প্রয়োজন প্রযুক্তির দক্ষতা, যা অনলাইন শিক্ষা সহজেই তৈরি করে। গতানুগতিক শিক্ষা এখন অনেকাংশ বোর্ড, চক এবং মুখস্থ ভিত্তিক, যা আধুনিক যুগে টিকে থাকতে সাহায্য করে না। শুধু পরীক্ষায় পাশ করানোই কি শিক্ষা, নাকি প্রযুক্তির সহায়তায় জীবনের জন্য তৈরি করাটাই আসল? প্রশ্ন হলো প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। গতানুগতিক শিক্ষা তৈরি করে পরীক্ষার জন্য, অনলাইন শিক্ষা তৈরি করে জীবনের জন্য। গতানুগতিক নিয়ম বলে সারি ধরে বসো, অনলাইন শিক্ষা বলে নিজের ছন্দে শেখো, নিজের মতো করে চলো। মাননীয় মডারেটর, গতানুগতিক শিক্ষার অবদান অস্বীকার কোনো প্রশ্নই ওঠে না। তবে যুগ পাল্টেছে, প্রয়োজন পাল্টেছে। এখন আমাদের দরকার এমন এক শিক্ষা পদ্ধতি যা ব্যয় সাশ্রয়ী, প্রযুক্তি নির্ভর এবং বিশ্বমানের শিক্ষার্থী গড়তে সক্ষম। সেই শিক্ষা পদ্ধতি হচ্ছে অনলাইন শিক্ষা। এটি শুধু কার্যকরী নয়, বরং ভবিষ্যৎ শিক্ষার রূপ। আমি আমার বক্তব্য শেষ করছি এই বলে, যেখানে সময় বাঁচে, দক্ষতা বাড়ে এবং জ্ঞান হয় সার্বজনীন, সেই শিক্ষা আজ সত্যিকার অর্থে অনলাইন শিক্ষা। শিক্ষার আসল উদ্দেশ্য শেখানো নয়, শেখার সুযোগ তৈরি করা, আর তাতে অনলাইন শিক্ষার কোনো জুড়ি নেই। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রিয়তা গণেশকে। প্রিয়তা গণেশ প্রথমটাকে টুইটার বালিকা উচ্চ বিদ্যালয় পক্ষ দলের বক্তা। এ পর্যায়ে বিপক্ষ দলের প্রথম বক্তা ফারজানা বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, তাকে বিপক্ষ দলের প্রথম বক্তা হিসাবে বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সম্মানিত প্রতিপক্ষ বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় অনলাইন শিক্ষা গতানুগতিক শিক্ষার চেয়ে অধিক কার্যকর। আমি আলোচ্য বিষয়ের বিপক্ষে অবস্থান করছি।
অনলাইন শিক্ষা হলো ইন্টারনেট ভিত্তিক ভার্চুয়াল পাঠদান, যেখানে শিক্ষক শিক্ষার্থী মুখোমুখি নয়। আর গতানুগতিক শিক্ষা হলো শ্রেণীকক্ষ ভিত্তিক পাঠদান, যেখানে শিক্ষক শিক্ষার্থী ও শিক্ষা পরিবেশ সব মিলে এক মানবিক বন্ধন তৈরি করে। সম্মানিত শ্রোতাবৃন্দ, শিক্ষা কেবল বইয়ের অক্ষর শেখা নয়, এটি আচরণ, শৃঙ্খলা ও মূল্যগত মানবিকতার পাঠ। অনেক ক্লাসে শিক্ষক যেন এক ভিডিও, শিক্ষার্থী যেন এক ইউজার নেম। সেখানে অনুভূতি নেই, সম্পর্ক নেই, অনুপ্রেরণাও নেই। কিছু কিছু ক্ষেত্রে অনলাইন শিক্ষা সহায়ক হতে পারে, কিন্তু এটি কখনোই গতানুগতিক শিক্ষার কার্যকরতাকে প্রতিস্থাপন করতে পারে না। 2019 সালে যখন বিশ্বে করোনা মহামারীর আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, তখন গতানুগতিক শিক্ষা বন্ধ করে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। আমার প্রান্তীয় প্রতিপক্ষ বন্ধুরা এক পর্যায়ে যখন শিক্ষার্থীরা অনলাইন শিক্ষা দ্বারা এগিয়ে যেতে পারছিল না, তখন আবার গতানুগতিক শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল। অনলাইন শিক্ষা ব্যবস্থা যদি এতই কার্যকর হয়, তাহলে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা কেন আবার চালু করা হয়েছিল? প্রশ্ন রয়ে গেল আমার প্রতিপক্ষ বন্ধুদের কাছে। গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা সরাসরি প্রশ্ন করে তার উত্তর পেতে পারে। অনলাইন মাধ্যমে তা হয় না, যা শিক্ষার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। গতানুগতিক শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীর সামাজিক দক্ষতা, সহযোগিতা এবং দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরি করে। এটি শুধু গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় সম্ভব, অনলাইন মাধ্যমে নয়। বোর্ডে লেখা খাতায় হাত, সেই মজাটাই আসল পাঠ। শিক্ষার্থীরা কোনো কিছু হাতে কলমে করলে ভালো বুঝতে পারে এবং দীর্ঘ সময় তা মনে রাখতে পারে। বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা ল্যাবরেটরিতে হাতে কলমে শেখানো হয়, কিন্তু অনলাইনে তা শুধু দেখতে পাওয়া যায়, হাতে কলমে শেখা যায় না। আপনারা কি মনে করেন ব্যবহারিক বিষয় অনলাইনে শেখা সম্ভব? সুতরাং আমি আবার বলছি যে অনলাইন শিক্ষায় কিছু সুবিধা থাকলেও গতানুগতিক শিক্ষা অধিক কার্যকর। অনেক শিক্ষার্থী, বিশেষ করে যারা আর্থিকভাবে সচ্ছল নয়, তারা প্রয়োজনীয় ডিভাইস বা ইন্টারনেট সংযোগের অভাবে অনলাইনে ক্লাসে অংশ নিতে পারেনি। আমার প্রতিপক্ষ বৃন্দরা, সব শিক্ষার্থী অনলাইন শিক্ষার প্রয়োজনীয় ডিভাইস পায় না। তাহলে কিভাবে এটি অধিক কার্যকর হয়? প্রশ্ন রয়ে গেল। মনোবিজ্ঞানী জে.পি. গাল বলেছেন, শিক্ষার্থীর আগ্রহ এবং মনোযোগ ধরে রাখার জন্য শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে একটি কার্যকর যোগাযোগ থাকা প্রয়োজন। এটি অনলাইন মাধ্যমে হয় না। আবার দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে চোখের ওপর চাপ পড়ে এবং মনোযোগ বিঘ্নিত হয়। বাড়িতে পড়াশোনার পরিবেশ সবসময় অনুকূল নাও থাকতে পারে। বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। অনলাইন শিক্ষা শিক্ষার্থীরা অনেক সময় একাকী পড়ে যায়, যা তাদের মনোযোগ এবং সৃজনশীল কার্যক্রমকে সীমিত করে। প্রকৃত শিক্ষা হলো অভিজ্ঞতার মিশ্রণ, ল্যাব, গ্রুপ প্রজেক্ট, মাপভিত্তিক শিক্ষা, যা অনলাইন প্ল্যাটফর্মে সম্ভব নয়। অনলাইন শিক্ষা অনেক সময় শিক্ষার্থীরা শুধু ভিডিও দেখে যায়, কোনো অন্তর্দৃষ্টি বা গভীর অনুশীলন ছাড়া। গতানুগতিক শিক্ষা শিক্ষক পর্যবেক্ষণ করে শিখতে সাহায্য করে। অনেক শিক্ষক অনলাইন ক্লাসের জন্য অভ্যস্ত নন, ফলে তারা গতানুগতিক ক্লাসের মধ্যে পড়াতে গিয়ে শিক্ষার্থীদের বোঝাতে ব্যর্থ হন। অনেক ক্ষেত্রে শুধু ভিডিও দেখা বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া হয়, যা একঘেয়েমি সৃষ্টি করে। শিক্ষকরা অনলাইন ক্লাসে প্রত্যেক শিক্ষার্থীর উপর নজর রাখতে পারে না, ফলে কে ক্লাসে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে বা কে ফাঁকি দিচ্ছে তা বোঝা কঠিন হয়ে যায়। আমার প্রতিপক্ষ বন্ধুরা, একজন মেডিকেল ছাত্র জটিল সার্জারি অনলাইন থেকে শিখতে পারলেও বাস্তবে একজন রোগীর উপর সেই সার্জারি করার অভিজ্ঞতা অনলাইন মাধ্যমে পাওয়া যায় না। বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন, কল্পনা বিদ্যার চেয়ে জরুরি, কারণ বিদ্যার সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু কল্পনা সমগ্র বিশ্বকে ধারণ করতে পারে। কিন্তু অনলাইন শিক্ষা যেখানে প্রযুক্তি প্রধান, সেখানে কল্পনা এবং সৃজনশীলতা বিকাশের সুযোগ কমে যেতে থাকে, কারণ এটি একটি পূর্ব নির্ধারিত কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকে। অনেক ক্ষেত্রে অনলাইন শিক্ষা মুখস্থ নির্ভর হয়ে পড়ে, যা শিক্ষার্থীর কল্পনা শক্তিকে কাজে লাগাতে বাধা দেয়। গতানুগতিক শিক্ষা নির্দিষ্ট ও নিয়ন্ত্রণ পরিবেশের শিক্ষার্থীদের মনে কল্পনা ও সৃজনশীলতার জন্ম দেয়। অনলাইন শিক্ষায় একটি নির্দিষ্ট উত্তর খোঁজা সহজ হলেও গতানুগতিক শ্রেণীকক্ষে শিক্ষক এমনভাবে প্রশ্ন করেন, যা শিক্ষার্থীদের প্রচলিত পথের বাইরে চিন্তা করতে উৎসাহিত করে এবং তারা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণকে একটি সমস্যা দেখতে শেখে। গতানুগতিক শিক্ষা শিক্ষার্থীদের একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে শেখায়, যা একটি সুস্থ ও সহায়ক শিক্ষার পরিবেশ তৈরি করে। অনলাইন শিক্ষা একে অপরের প্রতি সহানুভূতি আনে না। অনলাইন শিক্ষা একটি বিকল্প হতে পারে, এটি গতানুগতিক শিক্ষার সমকক্ষ নয়, কারণ গতানুগতিক শিক্ষা একটি কাঠামোগত পরিবেশ ও সামাজিক মিথস্ক্রিয়া প্রদান করে, যা একটি সামগ্রিক বিকাশের জন্য অপরিহার্য। অতএব আমাদের ভুলে গেলে চলবে না যে মানব মিথস্ক্রিয়া এবং সরাসরি শিক্ষা এখন আমাদের শিক্ষার মেরুদণ্ড। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফারজানাকে। এবারের প্রতিযোগী পক্ষ দলে দ্বিতীয় প্রার্থী অঙ্কিতা মারিয়া গমেজ। তাকে তার বক্তব্য বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থাপনের জন্য
আহ্বান জানাচ্ছি। মাননীয় মডারেটর, সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা, সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে অনলাইন শিক্ষা গতানুগতিক শিক্ষার চেয়ে অধিক কার্যকর। সঙ্গত কারণে আমি ও আমার দল সুদৃঢ়ভাবে এর পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা তার বক্তব্য এমন ভাবে উপস্থাপন করলেন যেন তিনি ও তার দল কোনোদিন অনলাইন শিক্ষা গ্রহণই করেননি বা অনলাইন শিক্ষার মাধ্যমে তারা শিক্ষার ক্ষেত্রে কোনোদিন উপকৃতই হন। আমার প্রশ্ন, তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে তারা কোনোদিন অনলাইন শিক্ষা গ্রহণ করেনি, বা আজকে যে তারা বক্তব্য উপস্থাপন করছে তাতে তারা অনলাইনের সাহায্য নেননি? লক্ষ্য করুন মাননীয় মডারেটর, বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর যুগ। আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ছোঁয়া দিয়েছে। ইউনেস্কো 2024 সালের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের 40% শিক্ষার্থী কোনো না কোনো ভাবে অনলাইন শিক্ষা গ্রহণ করছে। এমনকি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 80% বিদ্যালয়ে অনলাইন বা ডিজিটাল ক্লাস চালু হয়েছে। এটা কি প্রমাণ করে না যে অনলাইন শিক্ষা বাস্তবতার অংশ হয়ে উঠেছে? প্রশ্ন রইল বিপক্ষ দলের বন্ধুদের কাছে। একজন শিক্ষার্থী আজ কেবল একটি স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ দিয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে ক্লাসে যোগ দিতে পারে। খান একাডেমি, কোর্সেরা, ইউটিউব এবং স্কুলের মতো প্ল্যাটফর্মগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দিয়েছে নতুন এক শিক্ষার জগৎ। যদি একজন শিক্ষার্থী ঘরে বসে বিশ্বের বড় বড় শিক্ষক থেকে পাঠ নিতে পারে, তখন কি কেবল শ্রেণীকক্ষে শিক্ষা সীমাবদ্ধ থাকা উচিত? প্রশ্ন রইল বিপক্ষ দলের বন্ধুদের কাছে। গতানুগতিক শিক্ষায় একজন শিক্ষক 40 থেকে 50 জন শিক্ষার্থীকে একসাথে পড়ান, যেখানে অনেকেই প্রশ্ন করতে সংকোচ বোধ করে। কিন্তু অনলাইন শিক্ষায় একজন শিক্ষার্থী নিজের মতো ভিডিও থামিয়ে পুনরায় দেখতে পারে, কুইজ দিতে পারে, এমনকি সরাসরি প্রশ্ন করতে পারে। সেখানে যে স্বাধীনতা, পুনরাবৃত্তি, আত্মবিশ্বাসী তিনটি সুবিধা একসাথে যেখানে পাওয়া যায়, সেটি কি প্রকৃত অর্থে কার্যকর নয়? প্রশ্ন রইল বিপক্ষ দলের বন্ধুদের কাছে। এছাড়া অনলাইন শিক্ষার মাধ্যমে শহর গ্রামের শিক্ষার ব্যবধানও কমছে। বাংলাদেশের মুক্তি অনলাইন স্কুল ও 10 মিনিট স্কুলের মতো উদ্যোগ ইতিমধ্যে লাখো শিক্ষার্থীর কাছে বিনামূল্যে শিক্ষা পৌঁছে দিয়েছে। আমার বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে অনলাইন ক্লাসে মনোযোগ নষ্ট হয়। মাননীয় মডারেটর, তাদের কথার দ্বারা এটা প্রমাণিত হলো না যে তারা সিগারেট খাবে ঠিকই, কিন্তু দোষ দিবেন তাদের থাকা নিকটে। অর্থাৎ তারা নিজেরা মনোযোগ দিয়ে ক্লাস করবে না, কিন্তু দোষ দিবে অনলাইন শিক্ষার। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, অর্থনৈতিক দিক থেকে অনলাইন শিক্ষা অত্যন্ত সাশ্রয়ী। বিশ্বব্যাপী গবেষণায় দেখা গেছে অনলাইন শিক্ষা প্রচলিত শিক্ষার তুলনায় 50% কম খরচে সম্পন্ন করা যায়। বিদ্যালয়, যাতায়াত, ইউনিফর্ম এসব খরচ কমে গিয়ে শিক্ষার্থীরা শিক্ষায় বেশি মনোযোগ দিতে পারছেন। এছাড়াও আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা আমাদের প্রশ্ন করেছিলেন যে গতানুগতিক শিক্ষা আবার কেন ফিরিয়ে আনা হয়েছে। গতানুগতিক শিক্ষা যেমন প্রয়োজনীয়, তেমনি অনলাইন শিক্ষা আরো এক ধাপ এগিয়ে। আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎ। সবশেষে বলবো, যে শিক্ষা সময়ের সাথে তাল মিলিয়ে চলছে, শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করছে এবং সবার কাছে জ্ঞানের দর উন্মুক্ত করে দিচ্ছে, সেই শিক্ষা নিঃসন্দেহে গতানুগতিক শিক্ষার চেয়ে অধিক কার্যকর। তাই আমি দৃঢ়ভাবে বলবো, অনলাইন শিক্ষা আধুনিক যুগের চাহিদা অনুযায়ী সবচেয়ে ফলপ্রসূ কার্যকর প্রযুক্তি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। ধন্যবাদ তাকে অঙ্কিতা মালিয়া ভবিষ্যৎ পক্ষ দলের পক্ষ হিসাবে বক্তব্য উপস্থাপন করেছে। এ পর্যায়ে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা জয়শ্রী বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়, তাকে বিপক্ষ দলের পক্ষ হয়ে বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর ও বিচারক মণ্ডলী আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আজকে বিতর্ক নির্ধারণ করা হয়েছে অনলাইন শিক্ষা গতানুগতিক শিক্ষা থেকে অধিক কার্যকর। আমাদের দলের প্রথম বক্তা আগে বিতর্কের বিষয়টি সংজ্ঞায়িত করেছেন।
এখন আমি প্রমাণ করবো অনলাইন শিক্ষা নয়, গতানুগতিক শিক্ষাই অধিক কার্যকর। প্রথমত, বাস্তব জীবনে দক্ষতা অর্জন শুধুমাত্র গতানুগতিক শিক্ষার মাধ্যমেই সম্ভব। একজন চিকিৎসক, প্রকৌশলী, শিল্পীরা যখন পেশাগত দক্ষতা অর্জন শুধুমাত্র স্ক্রিনের সামনে বসে থেকে অর্জন করতে পারে না, সেখানে ল্যাব, খেলার মাঠ ও বাস্তব অভিজ্ঞতা অপরিহার্য। প্রতিপক্ষ বন্ধুরা লক্ষ্য করুন, মানুষ মানুষকে গড়ে না, মানুষ মানুষকে গড়ে। কোনো মোবাইল বা কম্পিউটার স্ক্রিন মানুষকে করতে পারে না। আপনি কি মনে করেন স্ক্রিনের মাধ্যমে দেখা শিক্ষক বাস্তব শিক্ষকের বিকল্প হতে পারে? প্রশ্ন হলো, আশা করি উত্তর পাবো। আমার প্রতিপক্ষ বন্ধুরা বলেন অনলাইন শিক্ষা আমাদের আকর্ষণীয় করেন। প্রতিপক্ষ বন্ধুরা লক্ষ্য করুন, একটু রেস্তোরাঁর খাবারের ছবির মতোই অনলাইন শিক্ষা আমাদের আকর্ষণীয় করে। কিন্তু অনলাইন শিক্ষা আমাদের আকর্ষণীয় করলেও গতানুগতিক শিক্ষায় বাস্তব জীবনে দক্ষতা অর্জনে অধিক কার্যকর। অনলাইন শিক্ষা যদি যথেষ্টই হয়, তবে প্রাথমিক বিদ্যালয়ে ছোট শিশুদের কেন সরাসরি স্কুলে পাঠানো হয়? প্রশ্ন হলো, আশা করি উত্তর পাবো। দ্বিতীয়ত, গতানুগতিক শিক্ষা গড়ে তোলে মানসিক ও সামাজিক বিকাশ। বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার স্থান নয়, এটি একটি সামাজিক ক্ষেত্র। দ্বিতীয়ত, দলগত কাজ, সংস্কৃতি, ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা শেখে সহনশীলতা, নেতৃত্ব ও সহযোগিতা। কিন্তু অনলাইন ক্লাসে তা অনুপস্থিত। মনোবিজ্ঞানী আলবার্ট বান্ডুয়া তার শর্টার লার্নিং থিওরিতে বলেছেন, মানুষ তো শেখে অন্যের আচরণ প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে। অনলাইন ক্লাসে সেই তথ্য অনুকরণের সুযোগ নেই, ফলে শিক্ষার গভীরতা হারিয়ে যায়। অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা আবেগ, মনোভাব ও মানসিক অবস্থা বুঝতে পারে না, তাহলে কিভাবে শিক্ষা মানবিক হতে পারে? প্রশ্ন হলো প্রতিপক্ষ বন্ধুদের কাছে, আশা করি উত্তর পাবো। তৃতীয়ত, বাস্তব দক্ষতা অর্জনে গতানুগতিক শিক্ষার বিকল্প নেই। যে শিক্ষা কেবল তথ্য সীমাবদ্ধ নয়, বরং হাতে কলমে শেখার প্রয়োজন, যেমন চিকিৎসা, প্রকৌশল, শিল্পকলা, যেন বাস্তব অভিজ্ঞতা অপরিহার্য। অনেক প্ল্যাটফর্মে সেই অভিজ্ঞতা পাওয়া যায় না, ফলে দক্ষতার ঘাটতি দেখা যায়। আপনি বললেন অনলাইন শিক্ষা বেশি কার্যকর, তাহলে কি শিক্ষা প্রতিষ্ঠানে আর শিক্ষকের প্রয়োজন নেই? প্রশ্ন হলো প্রতিপক্ষ বন্ধুদের কাছে, অনলাইন শিক্ষা একটি জানালা খুলে যায়, কিন্তু গতানুগতিক শিক্ষা পুরো পৃথিবী দেখায়। শিক্ষার আসল উদ্দেশ্য শুধু জানানো নয়, বরং মানুষ তৈরি করা, যা শুধুমাত্র গতানুগতিক শিক্ষাই সম্ভব। অন্যদিকে শিক্ষার পরিবেশ, অনলাইন শিক্ষার সময় পরীক্ষায় নকল বা বাইরে থেকে সাহায্য নেওয়া যায়, কিন্তু গতানুগতিক শিক্ষায় তা করা যায় না। অনলাইন শিক্ষা যদি এতই কার্যকর হয়, কেন বিশ্ববিদ্যালয়গুলো এখনো চালু রাখে? প্রশ্ন হলো প্রতিপক্ষ বন্ধুদের কাছে, আশা করি উত্তর পাবো। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, শিক্ষা মানে শুধু ওয়াইফাই নয়। আজকাল অনেকে ভাবে ল্যাপটপ খুলে জুমে ঢুকলে শিক্ষা হয়ে যায়, কিন্তু ভাই, জুমিং করলে কেন পারে না, আর ক্যামেরা অফ করে বসে থাকলে তো বোঝাই যায় কে কতটা শিখছে। এমন পরিবেশে সেই শাসন গভীর হয়। প্রশ্ন হলো, আমি কোনো উত্তর পাবো। প্রযুক্তি ও সুবিধার বৈষম্য শিক্ষার নতুন বিভাজন সৃষ্টি করেছে। শহরের শিক্ষার্থী হয়তো ইন্টারনেট বা ল্যাপটপ ব্যবহার করে, কিন্তু গ্রামের বা দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা তা পারে না। ফলে গতানুগতিক শিক্ষা থেকে তারা বিরত থাকে। গতানুগতিক শিক্ষা একমাত্র পদ্ধতি যেখানে সবাই সমানভাবে অংশ নিতে পারে। যদি অনলাইন শিক্ষা সকলকে সমানভাবে সুবিধা নাই দিতে পারে, তাহলে অনলাইন শিক্ষা কিভাবে কার্যকর হয়? আশা করি উত্তর পাবো। মাননীয় মডারেটর, আমরা বর্তমানের কথাই ধরি। আজও শিক্ষকরা ঢাকায় আন্দোলন করছে তাদের বেতন বাড়ানোর জন্য। 25% বাসা ভাড়া, 15% চিকিৎসা। আমরা খবরের কাগজ, ফেসবুক, ইউটিউব খুললেই দেখতে পাই পরিষ্কার শিক্ষকদের ওপর হাত তুলছে। সেই পরিবারটি কি একটা শিক্ষকের শিক্ষার্থী ছিল না? মানবিক মূল্যবোধ এবং নৈতিকতার অভাব, যা অনলাইন শিক্ষা পাওয়া যায় না, যা শুধুমাত্র গতানুগতিক শিক্ষাই পাওয়া সম্ভব। পরিশেষে আমি বলতে চাই, অনলাইন শিক্ষা নয়, গতানুগতিক শিক্ষায় অধিক কার্যকর। ধন্যবাদ জয়শ্রীকে, বিপক্ষ দলের দ্বিতীয় গানকে। সুধীমণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে পক্ষ দলের দলনেতা মহুয়া ইসলাম, তুইতাল গার্লস হাই স্কুল। মহুয়া ইসলাম তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি।
মাননীয় মডারেটর, সম্মানিত বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং প্রিয় শ্রোতা মণ্ডলী, সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। এক হাতে মোবাইল, আরেক হাতে স্বপ্ন। ই-লার্নিং বলেছে সীমা নয় কোনো গন্তব্য। যেখানে পাঠশালা দূরে, সময় কম, সেখানে অনলাইন শিক্ষা জীবন সম্ভব। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আজকে এই মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে অনলাইন শিক্ষা গতানুগতিক শিক্ষার চেয়ে অধিক কার্যকর। অর্থবহ যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। আমার পূর্ববর্তী সহবক্তারা যুক্তি সহকারে ব্যাখ্যা করেছেন কিভাবে অনলাইন শিক্ষা প্রযুক্তির ব্যবহারকে করে সময় ও স্থানের বাধা দূর করে দিয়েছে, ব্যক্তি কেন্দ্রিকতা, আত্মনির্ভরতা শেখার সুযোগ তৈরি করেছে, আর্থিকভাবে সাশ্রয়ী এবং বিশ্বমানের শিক্ষাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। আমি এখন তাদের বক্তব্যকে আরো শক্তিশালী করব এবং বিপক্ষ দলের কিছু যুক্তি পুনঃখণ্ডন করব। মাননীয় মডারেটর, অনলাইন শিক্ষায় সময় ও স্থানের সীমাবদ্ধতা নেই। আমাদের দেশে বহু শিক্ষার্থী আছে যারা দুর্গম গ্রামে বসবাস করে, যাদের কাছে ভালো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহজগম্য নয়। অনলাইন শিক্ষা তাদের জন্য একটি মুক্তির পথ, আমরা বলতে পারি আশীর্বাদ স্বরূপ। তারা এখন ঘরে বসে গুণী শিক্ষকের কাছ থেকে শিখে প্রাইমারি শিক্ষক হতে পারছে। এটা কি সম্ভব হতো শুধু গতানুগতিক শিক্ষায়? প্রশ্ন রইল তাদের কাছে। মাননীয় মডারেটর, অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা ভিডিও মোবাইল ফোনে সংরক্ষণ করে রাখতে পারে এবং পুনরায় তা রিভিশন করতে পারে। গতানুগতিক শিক্ষায় একবার ক্লাস মিস হয়ে গেলে তা কিন্তু পুনরায় দেখার কোনো সম্ভাবনা নেই, কিন্তু অনলাইনে বিরোধ মানে রিভিশন যত খুশি। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা তাদের বক্তব্য এমন ভাবে উপস্থাপন করছে যেন তারা সাঁতার কাটবে, কিন্তু তারা তাদের গা ভিতরে প্রস্তুত নয়। মানে তারা অনলাইন শিক্ষা গ্রহণ করবে, কিন্তু তারা তার কার্যকারিতা স্বীকার করতে একদমই প্রস্তুত নন। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, অনলাইন শিক্ষার মাধ্যমে দুর্যোগকালীন সময়ে আমরা শিক্ষার সাথে যোগাযোগ চলমান রাখতে পারছি। এর একটি বড় উদাহরণ হচ্ছে কোভিড-19 মহামারী। বাস্তবতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে অনলাইন শিক্ষা একমাত্র উপায় যা দুর্যোগেও শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে পারে। এছাড়া হাইব্রিড শিক্ষা বর্তমানে একটি মডেল চালু করেছে যার অনলাইন শিক্ষাকে আরো সহজলভ্য করেছে। মাননীয় মডারেটর, এরকম বড় বড় শিক্ষা মাধ্যম, অনলাইনে যে শিক্ষা মাধ্যম, এগুলো যদি এরকম কার্যক্রম চালু করে তাহলে আমরা কিভাবে বলতে পারি যে এটা ক্ষতিকর আমাদের জন্য? মাননীয় মডারেটর, এর আরেকটি গুরুত্বপূর্ণ আমরা উদাহরণ দিতে যাচ্ছি, সেটি হচ্ছে জাপান। মাননীয় মডারেটর, আমরা কিন্তু জানি জাপান হলো বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি অগ্রসর দেশ। জাপান সরকার গিগা স্কুল প্রোগ্রাম চালু করে, যার লক্ষ্য প্রতিটি শিক্ষার্থীকে একটি ডিভাইস, ল্যাপটপ, ট্যাবলেট এবং উচ্চগতির ইন্টারনেট প্রদান করা। এই কর্মসূচির ফলে শিক্ষার্থীরা সহজে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারে, ডিজিটাল লার্নিং রিসোর্সে উন্নয়ন হয়। মাননীয় মডারেটর, আমরা কিন্তু জানি জাপান বর্তমানে সবচেয়ে উন্নয়নশীল দেশ। জাপান কিন্তু বর্তমানে অন্যান্য দেশের তুলনায় 50 বছর উপরে বসবাস করছে। মাননীয় মডারেটর, জাপানের মতো একটি দেশ যদি অনলাইন শিক্ষাকে এতটা গুরুত্ব দেয়, তাহলে আমাদের মতো এরকম নিম্ন মধ্যম আয়ের দেশ কেন অনলাইন শিক্ষাকে বারবার এই শিক্ষা মাধ্যমে ঘাটতি হিসেবে দায়ী করে চলেছে? মাননীয় মডারেটর, আমার দলের দ্বিতীয় বক্তাকে আমি অবশ্যই অনুরোধ করব যে সে যেন কথাগুলো স্পষ্টভাবে পরে থেকে বলার চেষ্টা করে। আমার মনে হয় তার আগে যাত্রায় দেখে এখানে বিতর্ক উপস্থাপন করা প্রয়োজন। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বন্ধু কিন্তু আমাদের প্রশ্নের পর প্রশ্ন করেই চলেছে। আসলে তার কি এটা কাজ? তার কাজ প্রথমে তার বিষয়টাকে ভালোভাবে বিশ্লেষণ করা, পরে এখানে এসে প্রশ্ন করা। মাননীয় মডারেটর, হ্যাঁ আমরা মানছি প্রশ্ন তার কাজ, কিন্তু সে কিন্তু আমাদের একটা প্রশ্নের উত্তর দেয়নি। আমরা কিন্তু তাদের প্রশ্নের পর প্রশ্ন আমরাও করেছি, কিন্তু তেমন করিনি। কিন্তু তারা আমাদের এই সামান্যটুকু প্রশ্নের যদি উত্তর না দিতে পারে তাহলে কিভাবে হয়? মাননীয় মডারেটর, সে বলেছে যে মানুষ মানুষকে গড়ে, কিন্তু তার আগে সে বলেছে মানুষ মানুষকে গড়ে না। মাননীয় মডারেটর, আমরা কিন্তু জানি যে আমাদের প্রথমে কিন্তু আমাদের সঠিকটাই আমরা কিন্তু প্রথমে ভুল করে বলে ফেলি। তার মানে আমরা বলতে পারি যে সে নিজেই স্বীকার করছে যে মানুষ মানুষকে গড়ে না, কিন্তু এখানে সে দায়বদ্ধভাবে তার এই বক্তব্যটাকে এমন ভাবে উপস্থাপন করছে যে মানুষ মানুষকে গড়ে। তারা বলেছে প্রাইমারি স্কুলের বাচ্চাদের কেন স্কুলে পাঠানো হয় আবার যদি অনলাইন শিক্ষা এতটাই কার্যকর হতো? মাননীয় মডারেটর, আমরা কিন্তু ভুলেই যাচ্ছি যে আমরাও কিন্তু যখন করোনাকালীন মহামারী চলছিল আমরা কিন্তু তখন প্রাইমারি স্কুলে পড়তাম, ক্লাস 5 এ পড়তাম। মাননীয় মডারেটর, আমরাও কিন্তু অনলাইন মাধ্যমে ক্লাস করেছি, এর ফলে কিন্তু আমরা শিক্ষাক্ষেত্রে ছাত্র যোগাযোগ স্থাপন করতে পারছি। মাননীয় মডারেটর,
তাদের বক্তব্য শুনে আমার এমনই লাগছে যে তারা গাছের ফল খাবে কিন্তু গাছ লাগাতে প্রস্তুত নয়। তারা শিক্ষা অনলাইন শিক্ষা গ্রহণ করবে কিন্তু এর কার্যকারিতা স্বীকার করতে প্রস্তুত নয়। মাননীয় মডারেটর, আমার মনে হয় যে আমি এবং আমার দল এবং পুরো সবাই সুস্থভাবে বলতে পারি যে অনলাইন শিক্ষা বর্তমান যুগে গতানুগতিক শিক্ষার চেয়ে অধিক কার্যকর। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলীয় দলনেতা মহুয়া ইসলামকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে বিপক্ষ দলের দলনেতা ফাতেমাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ফাতেমা বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী। উপস্থিত সম্মানিত বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা ও এখানে উপস্থিত সকল দর্শক ও শ্রোতাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয়টি নির্ধারিত হয়েছে অনলাইন শিক্ষা গতানুগতিক শিক্ষার চেয়ে অধিক কার্যকর। যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিপক্ষ অবস্থান করছি। মাননীয় মডারেটর, প্রথমেই বলি ইউনেস্কো এর একটি সাধারণ রিপোর্টে বলা হয়েছে বিশ্বের 40% শিক্ষার্থী অনলাইন শিক্ষায় অংশগ্রহণ করতে পারে না। বাংলাদেশের গ্রামীণ এলাকায় এই সংখ্যা 60%-এরও বেশি। আমার প্রতিপক্ষ দলের বন্ধু, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, যেখানে গ্রাম অঞ্চলে নেই ও বিদ্যুৎ একেবারেই কম, সেখানে আপনারা কিভাবে যে একটি শিশুকে অনলাইন শিক্ষা গ্রহণ করবেন তা আমার বোধগম্য হচ্ছে না। মাননীয় মডারেটর, অনলাইন ক্লাসে ছাত্র শুধু একটি স্ক্রিনের নাম, আর গতানুগতিক ক্লাস একজন বন্ধু, একজন সহপাঠী, একজন মানুষ ক্লাসরুমে বসে বসে শিক্ষা পায় সহনশীলতা ও শ্রদ্ধাবোধ। আর মাননীয় মডারেটর, স্কুল মানে একাডেমিকের বাইরের আচার, সংস্কৃতি, খেলাধুলা, যা অনলাইন কখনোই দিতে পারে না। অনলাইন ক্লাসে পরীক্ষা হয় ওপেন বুকে, গুগলে সার্চ করলে উত্তর পাওয়া যায়। দলবেঁধে চলে ফাঁকি ফাঁকি আর ফাঁকি। আর এখানে নৈতিকতা, সময়ানুবর্তিতা, নৈতিকতা এসব কিছুই শিক্ষা পায় না। আমার প্রান্তীয় প্রতিপক্ষ দলের বন্ধু, আপনাদের কাছে প্রশ্ন, শিক্ষা যদি চরিত্র গঠনই না করতে পারে তাহলে সেটা কিসের শিক্ষা? আশা করি প্রশ্নটির উত্তর দিয়ে দেবেন। আমার মাননীয় মডারেটর, একজন ভালো মানুষ তৈরি করতে লাগে শৃঙ্খলা, শ্রদ্ধাবোধ, যা আমরা সহপাঠীদের সঙ্গে থেকে শেখা সম্ভব। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গিয়েছেন বাড়িতে বসে শিক্ষার্থীরা নিরাপদে থাকতে পারে, দুর্ঘটনা কমানো যায়। হ্যাঁ, আমরাও মানছি নিরাপদ থাকা দরকার, তবে একটি শিশুকে ঘরে রাখলে বাইরের পৃথিবী চিনবে কিভাবে? প্রশ্ন রয়ে গেল আমাদের। নিরাপত্তা আর ধর্মবিহীনতা এক জিনিস না, আশা করি এটা বুঝতে পারছেন। জীবন শেখে মাঠে, আর মানসিকতা করে বাস্তবে। মাননীয় মডারেটর, আমার বিপক্ষে দ্বিতীয় বল বলে গেল আমরা নাকি প্রযুক্তির উপর নির্ভরশীল। হ্যাঁ, অবশ্যই, আমরা তো অস্বীকার করছি না। আমার প্রাণপ্রিয় প্রতিপক্ষ দলের বন্ধু, আমরা অন্ধভাবে এটিকে প্রধান বানাচ্ছি না। যেমন আমরা ছুরি ব্যবহার করছি ফল কাটার জন্য, কিন্তু কলম ভেবে লেখালেখি করার জন্য না। শিক্ষক হবে এখানে মূল। সুতরাং আপনারা বুঝতে পারছেন। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের দলনেতা বলে গেলেন কোভিডের সময় আমরা অনলাইন ব্যবহার করেছি। হ্যাঁ, অবশ্যই, আমরাও তো মানছি, আমরা তো অস্বীকার করছি না। অনলাইন ছিল বিপদের সময় বিপদের বন্ধু, কিন্তু বিপদের সময় যা করি আমরা সেটাকে সবসময় করতে থাকি। আমরা যখন অসুস্থ হই তখন যে ওষুধ আমরা খাই সেটা কি আমরা সবসময় খেতে থাকি? আশা করি বলবেন না হ্যাঁ আমরা খেতে থাকি। হ্যাঁ, আমার প্রতিপক্ষ, অনলাইন তখন বিকল্প ছিল, কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে এসে আমরা স্কুলেই ছুটে গিয়েছি। তাহলে এটাই প্রমাণ হচ্ছে শ্রেণীকক্ষই এখানে আসল। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধু বলে গেলেন বড় বড় বিজ্ঞানীরা বা
বিজ্ঞানীরা বলে গিয়েছেন অনলাইন শিক্ষা হবে ভবিষ্যতের শিক্ষা। হ্যাঁ, আমরা অস্বীকার করছি না। আমার প্রান্তীয় প্রতিপক্ষ দলের বন্ধু বলেই যাচ্ছে অনলাইন শিক্ষা অধিক গুরুত্বপূর্ণ। যদি অনলাইন শিক্ষা এতই গুরুত্বপূর্ণ হতো তাহলে আমরা এখানে আজকে বিতর্ক করতে আসছি কেন? এতে বাসায় বসে বিতর্ক করতে হতো। আমার প্রান্তীয় প্রতিপক্ষ বন্ধু, আজ আমরা শুধু যুক্তি বলছি না, চোখে চোখ রাখছি, হাত নাড়িয়ে প্রাণ ঢালছি, অনুভব প্রকাশ করছি। তো এই মানুষের সংযোগটাই তো শিক্ষা। এটা স্ক্রিনের আড়ালে কখনোই সম্ভব হতো না। আচ্ছা, আপনারা যেহেতু অনলাইনে প্রধান পড়ছেন, বলুন তো আপনারা নিজেরাই শ্রেণীকক্ষে পড়ছেন নাকি অনলাইনে পড়ছেন? আশা করি প্রত্যেকটি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, অনলাইন ক্লাস শুধু ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দলনেতা, বিপক্ষ দলের দলনেতা ফাতেমা আক্তারকে। ফাতেমা সহ তার দলের সকল তার্কিক সুন্দরভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেছে, যুক্তি তুলে ধরেছে। ঠিক একই রকম ভাবে পক্ষ দলের যে সকল তার্কিক রয়েছে তারা তাদের যুক্তি এবং বক্তব্য তুলে ধরেছে। আমাদের এ পর্যায়ে যুক্তি খণ্ডানো করব। এক্ষেত্রে প্রথমেই যুক্তি খণ্ডানোর জন্য পক্ষ দলের দলনেতা মহুয়া ইসলামকে আমাদের মঞ্চে এসে বক্তব্য খণ্ডানোর জন্য আহ্বান করি। সময় 2 মিনিট। সময় 2 মিনিটে, 1 মিনিটে সংকেত, প্রথম সংকেত, দ্বিতীয় 2 মিনিটে পূর্ণ সংকেত, ফাইনাল বেল বাজবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবারও কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আমি দেখতে পাচ্ছি আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তারও হয়তো মুখে কিছু সমস্যা বা জড়তার কিছু সমস্যা রয়েছে। সে একটি ওয়ার্ডকে ভালো করে স্পষ্টভাবে উচ্চারণই করতে পারছে না, তাহলে বিতর্কে সে তার যুক্তিগুলো কিভাবে খণ্ডন করবে? মাননীয় মডারেটর, আমরা বারবার তাদের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি, তারা বারবার কেন মনোযোগ, এই ইন্টারনেট নিয়ে এইগুলো তারা বারবার কেন নিয়ে আসছে? আমরা কি বারবার এখন আমাদের উত্তরগুলো বারবার দিয়ে আমাদের সময়গুলো কি অপচয় করবো? মাননীয় মডারেটর, তারা বলেছে মনোযোগ নষ্ট হয়। আমরা জিজ্ঞাসা করতে চাই, কজন ছাত্র 100% মনোযোগ দিয়ে গতানুগতিক শিক্ষাটা গ্রহণ করে? মনোযোগ হলো ব্যক্তি ও অভ্যাসের বিষয়, মাধ্যমে নয়। বরং অনেক শিক্ষার্থী বলে থাকে অনলাইনে মনোযোগ বেশি থাকে কারণ তারা তাদের মতো করে শেখে। তারা বলেছে শিক্ষকের সরাসরি দিক নির্দেশনা অনুপস্থিত। আজকের দিনে জুম, গুগল মিট, মাইক্রোসফট টিমস এর মতো প্ল্যাটফর্মে শিক্ষার্থী লাইভে ক্লাস করছে, প্রশ্ন করছে, উত্তর পাচ্ছে। এছাড়া কুইজ, অ্যাসাইনমেন্ট, রিভিউ সবই তো আছে। শুধু কাঠের বেঞ্চ আর ডাক্তার না থাকলে কি সেটা শিক্ষা নয়? মাননীয় মডারেটর, সব শিক্ষার্থীর কাছে ইন্টারনেট নেই, কারণ এটা বলেছে। আমরা বলবো এটা অনলাইন শিক্ষার দুর্বলতা নয়, সমাজের প্রযুক্তিগত কাঠামো উন্নয়নের চাহিদা। আমরা যদি সমাধান না করি তাহলে উন্নয়ন কিভাবে হবে? মাননীয় মডারেটর, আমার ভাবতেই অবাক লাগছে যে আজকের এই যুগে দাঁড়িয়ে তারা কিভাবে বলছে গতানুগতিক শিক্ষা বেশি কার্যকর, যেখানে আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে অনলাইন শিক্ষা গতানুগতিক শিক্ষার চেয়ে অধিক কার্যকর। মাননীয় মডারেটর, আমরা এটাই বলবো যে অনলাইনে কি করা যায় না, কি শেখা যায় না অনলাইনে। মাননীয় মডারেটর কবি নজরুল বলেছেন, বিশ্বজগৎ দেখবো আমি আপনার হাতে মুঠোয় করে। অনলাইন শিক্ষার মাধ্যমে আমরা বিশ্বজগৎটাকে ঠিক নিজের হাতে মুঠোয় করে কিন্তু দেখতে পাচ্ছি। মাননীয় মডারেটর, এই তথ্য প্রযুক্তির যুগে অনলাইন শিক্ষা শুধু একটি বিকল্প নয়, এটি একটি বিকল্পহীন বাস্তবতা। এটি দিয়ে স্বাধীনতা, গতি, দক্ষতা সবার জন্য সমান সুযোগ। আমরা বিশ্বাস করি গতানুগতিক শিক্ষা যেমন প্রয়োজনীয় তেমন অনলাইন শিক্ষা তার থেকে এক ধাপ এগিয়ে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের জননেতা মহুয়া ইসলামকে। এ পর্যায়ে যুক্তি ঘটানোর জন্য বিপক্ষ দলের নেতা ফাতেমাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য, যুক্তি ঘটানোর জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। সময় 2 মিনিট।
ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। আমার প্রান্তীয় প্রতিপক্ষ দলের বন্ধুরা কেবল শহরের সুবিধাবাদী দৃষ্টিকোণ থেকেই বলছে, কিন্তু আমরা বলছি শিক্ষা হতে পারে সবার জন্য সমানভাবে কার্যকর এবং বাস্তবসম্মত। তাই অনলাইন শিক্ষা পারে না। মাননীয় মডারেটর বিপক্ষ দলের দলনেতা তার যুক্তি খণ্ডনের জন্য আমরা দুঃখিত হঠাৎ বক্তৃতার মাঝে বিদ্যুৎ চলে যাওয়ার জন্য। তো এই পর্যায়ে আমাদের দুদলেরই বক্তব্য আমরা শুনেছি, আমাদের বিচারক মন্ডলী শুনেছেন, ওনারা বিচার কার্য সম্পূর্ণ এ পর্যায়ে আমাদের ফলাফল হাতে আসা কিছু সময় রয়েছে। এক্ষেত্রে এই ফলাফল প্রস্তুত হওয়ার সময়কালীন সময়ে আজকে এই বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত মডারেটরকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে বিষয়বস্তু অবলম্বনে সংক্ষিপ্ত বিবরণ এবং উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসলে ধন্যবাদ জানাতে হয় দুই পক্ষের যারা বিতর্ক করলেন, পক্ষ এবং বিপক্ষ। অত্যন্ত চমৎকার তারা তাদের পক্ষের যুক্তিগুলো উপস্থাপন করার চেষ্টা করেছে। আমরা শ্রোতা যারা আছে তারা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে তাদের বক্তব্যগুলো শ্রবণ করেছে। আসলে আমাদের যে বিষয়টি এখানে দেওয়া হয়েছিল, অনলাইন শিক্ষা গতাগত শিক্ষার চেয়ে অধিকতর ভালো। আমাদের এই করোনা মহামারীর সময় আমরা যখন সব হারিয়ে ফেলেছিলাম, তখন আমাদের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছিল অনলাইন শিক্ষা কার্যক্রম, এবং পৃথিবীর সব দেশে সর্বক্ষেত্রে আমরা কিন্তু অনলাইন শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবগত আছি, এবং এটি অত্যন্ত জনপ্রিয় একটি শিক্ষা কার্যক্রম বর্তমানে। গতানুগতিক শিক্ষা ব্যবস্থা এটি ছাত্রকে সশরীরে তার শ্রবণ সবকিছু একত্রিত করে তারপরে
এর কোন ক্লাসের ছেলেমেয়েরা, এই কোন ক্লাসের ছেলে মেয়ে আছে এখানে? তো যেটি বলতেছিলাম যে আমরা গতানুগতিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা অনেক বেশি জানি এবং এই জানার কারণেই আমরা এই ব্যবস্থা সম্পর্কে বেশি বলতে পারি এবং এই বিষয়ে আমরা খুবই অভ্যস্ত। কিন্তু অনলাইন শিক্ষা কার্যক্রম বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি শিক্ষা কার্যক্রম। তো দুই দলের বক্তারা সুন্দরভাবে তাদের পক্ষের যে যুক্তিগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছে। ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লেগেছে। কিছু কিছু বক্তার বক্তব্য এত ক্লিয়ার ছিল, মানে এত স্পষ্ট ছিল, যেটা আসলে বক্তব্যের মতোই মনে হয়েছে আমার কাছে। তোমাদের যে বাচনভঙ্গি, উপস্থাপন ভঙ্গি, তোমরা সুন্দরভাবে রক্ষণ করছো, এটি তোমাদের ভবিষ্যৎ জীবনের একটি পাথর হিসেবে থাকবে বলে আমি মনে করি। এত চমৎকার ভাবে তোমরা আজকাল ছেলেমেয়েরা একটু বেশি সাহসী, যে কারণে আমরা কিন্তু যখন বিতর্ক করতে গেছি টেবিলের সামনে আমাদের মানে সমস্ত শরীর কাঁপাকাঁপি শুরু। কিন্তু আমার কাছে একটু ভালো লেগেছে যে এই যে দুই দলের বক্তারা যে বক্তব্য রেখেছে তাদের মধ্যে কোনো ভয় ছিল না, কোনো কাঁপুনি ছিল না আমাদের মধ্যে। তো তো আমি আমার মনে হয় তোমরা স্কুলে ভালো প্র্যাকটিস করো এবং তোমাদের স্কুলে এগুলো চর্চা করা হয়, অনুশীলন করা হয় এবং সেটার বহিঃপ্রকাশ আমরা দেখতে পারি। তো সবাইকে ধন্যবাদ। মানে বিদ্যুতের যে ত্রুটি, এই ত্রুটি যেমন মানবভাবে বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ, এখানে বসে থাকাও একটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সম্ভবত আমাদের জেনারেটরটিও স্টার্ট হচ্ছে না, যে কারণে আমি অনুরোধ করবো আমাদের যারা আয়োজক আছে তাদেরকে ফলাফল এবং শিক্ষার্থীদের জন্য যে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে এই কার্যক্রমটি দ্রুততার সাথে শেষ করবে। এবং সেই সাথে আমি আমাদের আজকের বিচারক জনাব মোহাম্মদ মতিউর রহমান ওনাকে আজকের বিতর্ক উপস্থাপিত বক্তব্য সম্পর্কে এবং বিষয় সম্পর্কে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জনাব মডারেটর। কলাকোপা স্কুলের আয়োজন মানে ভিন্ন কিছু, এটা আমার দীর্ঘদিন অভিজ্ঞতা। যতদিন থেকে শাহ আলম সাহেব স্কুলের প্রধান শিক্ষক হয়েছেন আমার ধারণা ছিল এটি খুব পরিপাটি কাজ হবে এবং আইসা আমি তাই পেয়েছি। আর আজকের যে শোনা বক্তব্য, এই বক্তব্য ওদের কথা যখন শুনেছি তখন আমার কথাই ঠিক, ওদের কথা যখন শুনেছি তখন মনে হয়েছে ওরাই ঠিক করছে। আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম যে আসলে কি করবো, কারে কত। তবে খুব ভালো বলেছ, আমরা খুবই প্রাণবন্ত উপভোগ করেছি এ ধরনের আয়োজন। নবগঞ্জ থানায় যে একটাই স্কিম করে থাকে তার মধ্যে কলাকোপা সবচাইতে ভালো। এবং এই আয়োজন তোমাদের ভবিষ্যৎ জীবনে কত কাজে লাগবে। আমরা ছেলেমেয়েরা এই ক্লাস পেয়ে যায় কিভাবে দান করা দিলে কথা বলতে পারে না, তোমরা এই যে কথা বলার প্র্যাকটিস করছো, শুরু করছো, এগুলো তোমাদের ভবিষ্যৎ জীবনে দারুণ ভাবে কাজে লাগবে। এবং এই আয়োজনটা অব্যাহত রাখার জন্য আমি আজকে যারা আয়োজন রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে বিচারক হিসাবে আমাকে সম্মানিত করার জন্য আমি আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা যেসব স্কুল পার্টিসিপেট করেছেন আপনাদের এই পার্টিসিপেশনটা অব্যাহত থাকবে। আপনারা ছেলে মেয়েদের স্কুলে উত্তরোত্তর আরো প্র্যাকটিস করাবেন এই প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের আরেকজন বিচারক আমাদের বয়োজ্যেষ্ঠ এই স্কুলের একজন সিনিয়র শিক্ষক ছিলেন, প্রাক্তন শিক্ষক বাবু অখিলচন্দ্র দাস। উনি একজন বাংলা সাহিত্যের মানুষ, তো উনি আমাদের সবার বয়োজ্যেষ্ঠ। তো ওনাকে আমি আজকের এই বিতর্ক প্রতিযোগিতার যে ফলাফল আমরা আরেকটু লিঙ্গা করতে পারতাম, কিন্তু বিদ্যুতের যে অবস্থা, আমার জেনারেটরটি স্টার্ট হতে পারে একটু সময় লাগবে। তো আমরা ওনার মাধ্যমে এই
বিতর্ক প্রতিযোগিতার ফলাফলটি আমরা দিতে চাই এবং আমি অনুরোধ করব আপনি বিতর্ক প্রতিযোগিতার ফলাফল এবং পুরস্কার এর জন্য আহ্বান করবেন এবং দুটি কথা বলবেন। উপস্থিত আজকের এই বিতর্ক সভায় সম্মানিত মডারেটর জনাব মোহাম্মদ শাহ, প্রধান শিক্ষক কলাকোবা কবির বিশ্ববিদ্যালয়, সম্মানিত বিচারক মন্ডলী, বিভিন্ন স্কুল থেকে আগত সম্মানিত শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, সর্বোপরি বর্তমান স্কুলে অত্যন্ত আদরের শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই বিতর্কের যে ফলাফল সেই ঘোষণা করার দায়িত্ব আমার রয়েছে। এই প্রতিষ্ঠানে অনেক আগে থেকে এই ধরনের অনুষ্ঠান চালিয়ে আসছে বা এখানে অনুষ্ঠিত হয়েছে। আমি যখন স্কুলে ছিলাম, আমি বর্তমানে অবসরে, তবুও স্কুল কর্তৃপক্ষ বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক যে কোনো অনুষ্ঠানে আমাকে স্মরণ করে। তো সে কারণে স্যারের কথা মতো আসলে এখানে আসলে ভালো লাগে। 38 বছর স্কুলে শিক্ষকতা করেছে, 38 বছর এক নাই মনে হয় যেন বাড়িতে আসলাম। সারাদিন এখানে ক্লাস করেছি, বিকালে যখন বাড়িতে গেছে 5টা বেজে গেছে, ওই যে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পর তো শুয়ে পড়তে হবে। তো এই কারণে স্যারও ডাকেন আর খুব আনন্দ খুশি মনে এখানে আসি। তো যাই হোক, এখানে আমাদের স্কুলে আগ্রহ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে একাধিকবার। উপজেলা পর্যায়ে আমরা এই কপিলবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। এক পর্যায়ে জেলা পর্যায়ে আমরা সেখানে অংশ নিয়েছিলাম, সেখান থেকে প্রেস করে আমরা আসছিলাম, প্রথম হতে পারিনি। এই তো সেই তারই ধারাবাহিকতায় এখন এটা জেলার এই স্কুল পক্ষ থেকে আয়োজন করেছে। এই জন্য স্যারকে অনেক অনেক অভিনন্দন। আর আপনারা যারা আসছেন, আপনাদেরও এই যে কষ্ট স্বীকার করে ছেলে মেয়ে আসছে, এই জন্য আপনাদের অভিনন্দন। সর্বোপরি যারা আজকের এই বিতর্ক অনুষ্ঠানে অংশ নিয়েছে, তোমাদেরকে বলছি, তোমরা এই যে কথা বলার স্যারের প্রথমেই বলেছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে যে শত শত ছেলে মেয়ে, হাজার হাজার ছেলে মেয়ে, কোন কোন স্কুলে, আমাদের এই স্কুলে 1,000-এর অধিক শিক্ষার্থী, হরে কৃষ্ণ কুটুম্বলী, বেগম হাসিবা বা অনেকে ছিল, রংগঞ্জ পাইলট, হলিক্রস, হাজার হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করে। কিন্তু তাদের ভিতর থেকে 3 জন যারা তোমরা এখানে অংশ নিয়েছো, এটা তোমাদের বিশেষ প্রতিযোগিতায় অংশ নিতেই বড় আমি যে অংশ নিতে পেরেছি এটাই বড় সাফল্য। আশা করি এখানে রেজাল্ট আমার হাতে এখন আসেনি, আজকের এই রেজাল্ট সম্ভবত খুব কাছাকাছি হবে। আমি তো কিছু বিচার করেছি, একেবারে কঠিন অবস্থা, খুব ন্যূনতম নম্বরের ব্যবধানে এগিয়ে আছে কোনো এক স্কুল। যা স্যার বলেছেন, আব্দুল স্যার বলেছেন যে কাকে কি নম্বর দেবো, যারা বিজয়ী হবে তাদেরকে অভিনন্দন, আর যারা বিজেপি দলকে দোয়া এবং আশীর্বাদ করলো, আগামীতে তোমরা অবশ্যই সম্ভব হবে। এই বিশ্বাস রেখে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি ফল প্রকাশে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেছে ডিবেটিং ক্লাব কলকাতা উকিল ফেডারেশন। এই বইতে আমাদের হাতে এসে পৌঁছেছে, কিন্তু এর আগে পুরস্কার
সকল প্রতিযোগীদের জন্যই পুরস্কার রয়েছে মহামূল্যবান গাছ উপহার রয়েছে। আম গাছ, আমরা এগুলো কলম জাতীয় আম গাছ, উন্নত প্রজাতি মানের আম গাছ আমরা এনেছি। এই প্রকৃতির মহামূল্যবান উপহার প্রত্যেক তার গ্রহণ করবে। প্রথমে এই পুরস্কার দেওয়ার জন্য আমরা জানাচ্ছি। প্রথমে আমরা এই মহামূল্যবান গাছ সবাইকে উপহার দিব, তারা এটা বাড়িতে তুলবে একটি ফলপ্রদ। প্রথমেই আসবে পক্ষ ধরে তার্কিকরা তাদের এই মহামূল্যবান গাছ উপহার দেবেন। আমাদের আছে বিচারক মন্ডলী, মডারেটর যারা আছে তাদের হাত থেকে। প্রথমে আসবে প্রিয়তা গমে। মারিয়া গমে। ধন্যবাদ প্রিয়তা গমে। অপরটি আসবে আঙ্কিতা মারিয়া গমে। আসো। আমরা মহামূল্যবান গাছ রিসিভ করছি আঙ্কিতা মারিয়া গমে, পক্ষ দলের প্রস্তুত থাকবে মোমো ইসলাম, পক্ষ দলের তরুণেরা মোমো ইসলাম সুইকারকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাকে মহামূল্যবান গাছ উপহার দিচ্ছে আমাদের বিচারক মন্ডলী। ধন্যবাদ মোমো ইসলামকে। এরপরে বিপক্ষ দলের যে সকল তার্কিক অংশগ্রহণ করেছিল তাদের জন্য রয়েছে মহামূল্যবান গাছ, বৃক্ষ, প্রথমেই আসবে ফারজানা বেগম হাসিনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ফারজানাকে গাছ উপহার দিচ্ছেন বিচারক মন্ডলী এবং আজকে এই অনুষ্ঠানের মডারেটর জয়শ্রী, পক্ষ দলের দ্বিতীয় বক্তা জয়শ্রী। মহামূল্যবান গাছ, আম গাছ, ফল গাছ। ধন্যবাদ জয়শ্রী। দলনেতা ফাতেমা বেগম হাসিনা উচ্চ বিদ্যালয়ের পক্ষ দলের প্রার্থী, তাকে মহামূল্যবান গাছ গ্রহণ করার জন্য আহ্বান জানাই। ধন্যবাদ। এরপর যে ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, আমি ফলাফল ঘোষণার জন্য আমাদের আজকে এই অনুষ্ঠানের আজকে এই ফলাফল ঘোষণার জন্য আমি আমাদের অত্র বিদ্যালয়ের অষ্টপ্রতি শিক্ষক বাংলা বিষয় সুধীমণ্ডলী, আমাদের পর্যন্ত পুরস্কার পর্ব রয়েছে। যে সকল স্কুল আমাদের এই আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা উচ্চ বিদ্যালয় আয়োজন করেছে, এই ক্লাবের পক্ষ থেকে অংশগ্রহণকারী প্রত্যেক স্কুলের জন্য পুরস্কার রয়েছে। তো বিদ্যালয়ে প্রতিনিধিত্ব করার জন্য যে সকল শিক্ষক এসেছেন, প্রথমেই আহ্বান জানাচ্ছি এই পুরস্কার গ্রহণ করার জন্য পক্ষ দলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক পক্ষ দলের যিনি আছেন আসেন। এই মুহূর্তে পুরস্কার গ্রহণ করছেন। ধন্যবাদ। এ পর্যায়ে বেগম হাসিনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক
রাজা শেখ স্যারকে পুরস্কার গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এবং আমি রাজা শেখ স্যার পুরস্কার গ্রহণ করছেন। ধন্যবাদ স্যার। চূড়ান্তকে ফলাফল ঘোষণা হচ্ছে। এরপরে প্রথমেই আসবে শ্রেষ্ঠ বক্তা নির্ধারণ। আমাদের বিচারক মণ্ডলী আজকের এই বিতর্কে শ্রেষ্ঠ বক্তা হয়েছে পক্ষ দলের মহুয়া ইসলাম। আমার বিশ্বাস বিদ্যালয়ের শিক্ষার্থী অনুপ্রাণিত হবে আজকের এই অনুষ্ঠানে। তোমরাও আমাকে কিভাবে পুরস্কার করবো। ধন্যবাদ। আজকের এই বিতর্ক অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হয়েছে, বিজয়ী হয়েছে টুইটার বালিকা উচ্চের এবং শুভেচ্ছা। ধন্যবাদ। যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন, আর বিজয়ী দলকে অভিনন্দন জানাচ্ছি। আমরা বেগম হাসিনা উচ্চ বিদ্যালয় রাইজিং স্কুল, নূতন স্কুল রাইজিং স্কুল, তাদের বিতর্ক প্রতিযোগিতা আমি দেখেছি, আগেও দেখেছি। তারা ইংরেজিকেও বিতর্ক করে স্কুলে, খুব ভালো। তোমরা ভবিষ্যতের জন্য এগিয়ে যাও, আর তোমাদের জন্য শুভকামনা থাকলো। দ্বিতীয় রাউন্ডের পিকচারটা তাদেরকে জানিয়ে দেবো, ওই ভাবে বাচ্চাদের আপনারা প্রস্তুত রাখবেন। আর আমাদের ডিবেটিং ক্লাবের যে বিতর্ক প্রতিযোগিতা, এটা আমাদের ডিএনএ আমার শোনো ডিএনএ যারা ল্যাঙ্গুয়েজ সেন্টার, এরা হচ্ছে স্পন্সর করছে আপনাদের স্কুলের জন্য। আমরা পুরস্কৃতকে একটা মোটামুটি ভালো একটা পুরস্কারই আমরা নির্ধারণ করেছি, যেটি টিচারদের উপকারে থাকবে। টিচারদের উপকারে থাকবে মানে সম্মিলিতভাবে আপনাদের স্টাফে যাতে উপকার হয়, আপনারা যাতে এটা ব্যবহার করতে পারেন, এরকম দুটি পুরস্কার আমরা রেখেছি। আর আমাদের শিক্ষার্থী তাদের জন্য ব্যক্তিগত পুরস্কার থাকবে। আর আপনারা একটু পিকচারটা এবং আমাদের সাথে মামুন স্যারের সাথে একটু কানেক্টিভিটি রাখবেন দয়া করে তৃতীয় রাউন্ডের জন্য। তো আজকের বিতর্ক প্রতিযোগিতার সবাই ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। স্টুডেন্টরা তোমরা বসে থাকবে, তোমরা এখানেই থাকবে। আমাদের বিচারক মণ্ডলী যারা আছে তারা আগে বেরোবে, তারপরে তোমরা বেরোবে। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের এই প্রোগ্রাম আমরা একটা গ্রুপ ছবি দিব, হাতে নিয়ে আসো। সামনে যাও।